সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের ঈদ আড্ডা আয়োজন, আমাদের মিউজিক অনুষ্ঠান। আসলে আপনাদের এত এত ভালোবাসা আমরা পেয়েছি যে প্রতিবার প্রতি ঈদে আপনাদের জন্য অসাধারণ কিছু মানুষজনকে সঙ্গে নিয়ে চলে আসি। আজও তার ব্যতিক্রম কিছু নয়, আছি মিউজিক আয়োজনে। আপনাদের সঙ্গে আছি আমি আখি ভদ্র আর আমি নিশীথ সূর্য। আজকে যে মানুষটিকে আমরা নিয়ে এসেছি আমাদের এই সঙ্গীত আড্ডায়, তিনি নিজেকে দাবি করেন কণ্ঠশ্রমিক। আমরা ওনাকে কিংবদন্তি সঙ্গীত শিল্পী হিসেবে ধারণ করি। বাংলা সঙ্গীত এই গুণী মানুষটির গানের বদৌলতে একটি সমৃদ্ধশীল জায়গায় পৌঁছে গেছে। আমরা ওনার পরিচয়টি আপনাদের সামনে তুলে ধরতে চাই। আজকে আমাদের মাঝে আছেন কণ্ঠশ্রমিক কনক চাপা। ঈদ মোবারক আপনাদেরকেও এবং সিটির সামনে যারা আছেন সবাইকে আমি ঈদের আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। সবাইকে ঈদ মোবারক। 69-এর গণ অভ্যুত্থানে ওই সময় একটা শিশুর জন্ম হলো। ওই শিশুটি বড় হয়ে সঙ্গীতের যে অভ্যুত্থান ঘটালেন এই আমাদের কনক চাপা। সত্যি তাই। তুমি প্রশ্ন করতে পারো ওনার গান নিয়ে, আমরা কিন্তু গান নিয়ে আড্ডা দিচ্ছি। গান নিয়ে সত্যি গানেরই গল্প আমরা বেশি শুনতে চাই। যেটা বললাম যে আপনি এত স্নিগ্ধ পরিপাটি একজন মানুষ, কিন্তু আপনার প্রথম গান এলোমেলো চুলে ললাটের ভাঁজ, সেই গানটি গল্প নিয়ে যদি কথা শুনি প্রথমেই। গানটা খুব সুন্দর একটা চিত্রকল্প আছে গানের ভিতর এবং অন্তমিল ছাড়া একটা গান, কিন্তু এত সুন্দর একটা গান। আমি আমার জীবনে অনেক গান গেয়েছি, কিন্তু আমার মনে হয় যে ওই গানটাকে অতিক্রম করা কখনোই সম্ভব না। আসলে এটা একটা কবিতা ছিল, সেজান মাহমুদের লেখা, সুর করেছেন মইনুল ইসলাম খান। যখন গেয়েছি তখন এতই কম বয়স ছিল যে তখন আসলে অজানাতে কিন্তু ভয়টা খুব কম থাকে, কিন্তু যখন সব কিছু জানা হয় তখন অনেক কিছু নিয়ম কানুন গ্রামার অনেক কিছু ভেবে তখন ভয় লাগে। এখন আমি গানটা কথা মনে করলে আমার ভয় লাগে যে কিভাবে আমি আসলে এত বড় একটা গান করে ফেলেছিলাম। আমার একটা বিষয় জানার খুব ইচ্ছা। আপনি বলেছেন গানটির সুরকার মইনুল ইসলাম খান, উনি শ্রদ্ধেয়, আমাদের প্রচুর ভালো ভালো গান আছে। ওনার সাথে আপনার সম্পর্ক কি আমরা একটু দর্শককে জানাতে চাই। পাশাপাশি আমি আরেকটি জিনিস এই প্রশ্নটা করতে চাই, সেটি হচ্ছে আপনার বাবা আজিজুল হক মোর্শেদ, ওনার কাছে আপনার সঙ্গীতের হাতে খড়ি। পরবর্তীতে শ্রদ্ধেয় বশির আহমেদের কাছে আপনার তালিম এবং আপনার গ্রুমিং, আপনার মেন্টর মইনুল ইসলাম খান। তো মইনুল ইসলাম খান সম্বন্ধে কিছু বলুন। যদিও সবারই মোটামুটি জানা, তবু আমরা ওনার সম্বন্ধে কিছু শুনতে চাই। ওনার সাথে আমার পরিচয় একদম শিশু বয়সে, কারণ নতুন করে প্রতিযোগী ছিলাম আমি। আর উনি ছিলেন আমাদের যে দলীয় সঙ্গীত একটা সাবজেক্ট ছিল সেটার মিউজিক ডাইরেক্টর। উনিও তখন কিশোর মানুষ আর কি। তো তখন তো পরিচয় ছিল। তারপরে আবার এই যে যখন থেকে আমি প্রফেশনালি গান গাওয়া শুরু করলাম, টিভি রেডিওতে এনলিস্টেড হলাম, তখন যে আবার আর একটা পরিচয় হলো। ওখান থেকে আসলে একটা গাঁট ছড়া বাঁধার জন্য পারিবারিকভাবে আমি সাহায্য পেলাম। আমি যেহেতু মানে ছোট ছোট করে বলতে বলা হয়েছে, বিরল প্রতিভা, এটা আসলে বললে আমি যদি বলি হয়তো স্বজন প্রীতির মতো শোনা যাবে, কিন্তু আমি খুব কাছে থেকে ওনাকে জানি যে খুবই ধৈর্যশীল এবং সবার তো নিজস্ব একটা জীবন থাকে। উনি একজন মিউজিক ডাইরেক্টর, জীবন তো একটাই। উনি তো আর ওনার জীবনের ক্যারিয়ারের প্রথম থেকে আবার ঘুরে পাবেন না সময়, তাই না? কিন্তু আমার জন্য যেভাবে আমার বাবা ওনাকে বলেছিলেন যে এটা আমার কাছে ছিল এই প্রতিভা, আমি তোমাকে দিলাম, তুমি দেখে রেখো। তো এরকম কথা গার্জিয়ানরা সবাই বলে, আমার মেয়েকে দেখে রেখো, কিন্তু কয়জন সেটা ঠিকভাবে শোনে, তাই না? ব্যাপারটা এরকম দাঁড়াবে যে আমি শুধু গানই করি, মানে কোথায় গান করব, কখন করব, কয়টা গান করব, বা গানটা কীরকম হচ্ছে, সেখানে শব্দ প্রক্ষেপণ ঠিক ছিল কিনা, গলাটা ঠিক ছিল কিনা, বা আমার ঠান্ডা লাগা উচিত না, এটা খাওয়া উচিত না, ওখানে যাওয়া উচিত না, ওই বাতাসে দাঁড়ানো উচিত না, সবকিছুই রিয়েল গার্ডিয়ান পেয়েছেন। আরেকটা জিনিস, প্রথম গান ওনার সুরে আপনি গান করেছেন, দ্বিতীয় গানটিও ওনার সুরে। যদি কিছু মনে না করেন অনুষ্ঠানে আপনি গানটি করেছিলেন ফজলে লোহানীর সেই বিখ্যাত অনুষ্ঠানটি।
গানের সম্ভবত গান ছিল আমি নই বনলতা সেন। বনলতা সেন। এই গানটির সাথে ছোট্ট করে কিছু বলবেন। এই গানটাও খুবই কঠিন ছিল, আচ্ছা। মানে এত সুন্দর গান, কিন্তু যে মানে গাইলো তার সে জানে যে কিভাবে মানে খবর আছে, গানটা- যেটাকে বলে গানটা খবর আছে। শেষ মানে শেষ করলাম কিভাবে, সেটা একটা কারণ ওই বয়সে, অত ছোট বয়সে অত বড় একটা গান এবং খুবই সুন্দর কথাগুলো, ওই গানটাও সেজান মাহমুদের ছিল। তা আমি আসলে খুবই সৌভাগ্যবান একজন মানুষ। যে প্রেম স্বর্গ থেকে এসে জীবনে অমর হয়ে রয়। জীবনে আমরা এই একেবারে গানটি- অমর একটি গান। Right. আপা এই গানটি আমরা শুনতে ইচ্ছে একটু, করছে, হ্যাঁ, সামান্য একটু যদি একটু শুনতেই শোনান। হবে। যে প্রেম স্বর্গ থেকে এসে জীবনে অমর হয়ে রয়, সে প্রেম আমাকে দিও, জেনে নিও তুমি আমার প্রাণের চেয়ে প্রিয়, তুমি আমার প্রাণের চেয়ে প্রিয়। আমরা অপেক্ষায় থাকো অ্যালবামের গানটি নিয়ে একটু যদি কথা Right, বলি, right. আপনার সেই অ্যালবামের গানের গল্প যদি। ওই অ্যালবামের আমি একটা জানি আর কি, আমরা যে জানি এই কিছু কিছু জানাতে হবে না, তাই না? আমরা আসলে এই গানটি এই কারণে আনতে চাচ্ছি, কারণ ফিল্মের গান থেকে আপনার যে আধুনিক গানের যে জায়গাটা, ওই জায়গা নিয়ে আমরা আলাপ করতে যাচ্ছি। আপনি জ্বর নিয়েও, গায়ে জ্বর নিয়েও আপনি এত ভালো একটি গান করেছেন, দর্শকরা তীব্র এই জ্বর। গানটির গল্প দর্শকদের জানানো উচিত। আমি যে গানটি নিয়ে আলাপ করতে চাচ্ছি, চোখের ভেতর স্বপ্ন থাকে, এই গানটি নিয়ে কিছু বলুন। আচ্ছা, এই তো মানে সবসময় ছবির গান করতে করতে সবার একটা ধারণা হয় যে উনি শুধু ছবির গানই করে, তো সেখানে ব্যতিক্রম কিছু। আর এমনি তো আমার হাজবেন্ড আমার জন্য অনেক সুন্দর সুন্দর গান তৈরি করেছেন, কিন্তু তারপরেও এর বাইরেও ভালো ভালো কিছু গান করার আমার সুযোগ হয়েছে, তার মধ্যে এই গানটি অন্যতম প্রধান একটি গান। তো গানটা গাওয়ার সময় আমার গলা খুবই বসা ছিল, আমি অ্যান্টিবায়োটিক ওষুধ খাচ্ছিলাম এবং অনেক জ্বর ছিল আমার গায়ে, কিন্তু তারপরে কণ্ঠশ্রমিক বলে কথা, আমি সবসময় কাজ করার সময় খুবই সিনসিয়ার থাকি, জ্বর হোক ঠান্ডা লাগা হোক, কেউ মানে কোনো দুঃখে শোকে থাকি, সেটা আমার কাজ করার সময় কাজ করে না। কাজ করার সময় সবসময় একটা ঘোর কাজ করে, ওই গানটা আসলে ঘোরের একটা অংশ। আমরা একটু আলাউদ্দিন আলী স্যারের সঙ্গে তো আপনি কাজ করেছেন, ওনার সঙ্গে যেমন আপনার একটা বিখ্যাত গান আছে, কিছু কিছু মানুষের জীবনে ভালোবাসা চাওয়াটাই ভুল। আমি প্রথম স্বপ্নের ছবির বাসর। গান করেছি, মানে এটাও আমার সৌভাগ্য, অনেক বড় সৌভাগ্য। আলী ভাইয়ের প্রথম আমার ছবিতে গাওয়া গান, প্রথম গান ছিল আলী ভাইয়ের করা। আর তারপরে আরো অনেক গান করেছি, ওনার গান কিন্তু খুব কঠিন, আচ্ছা, কঠিন। তবে আলাউদ্দিন ভাই সবসময় খুব হেল্প করেন যে এই এই জায়গায় এই অন্তস্তটা এমন ভাবে উচ্চারণ করো তুমি পার হয়ে যাবে, বা এখানে একটুখানি মানে হয়তো 2-2 4, তখন আলী ভাই বলে দিলেন যে না 2-2 4 হবে না, এখানে 3 আর 1। স্বপ্নের বাসর সিনেমার যে কিছু কিছু মানুষের জীবনে এই গানটির একটা গল্প আমরা জানি, সেই গল্পটিকে একটু দর্শকদের জন্য বলা যাবে এখন? গল্পটা হলো মানে গানটা রেকর্ড করে তারপরে প্রোগ্রামে চলে গেছিলাম ঢাকার বাইরে। আচ্ছা, তারপরে আলী ভাই তো আর জানে না, আচ্ছা, উনি ফোন করে বললেন যে এক্ষুনি আসো, গানটার ইয়েটা মুখটা মুছে গেছে, আবার গাইতে হবে। খুব এত বিপদে পড়লাম, মানে তখন এরকম একটা ব্যাপার ছিল যে আসলে ফিল্মে গান গাওয়াটাই ওটাই প্রধান কাজ, ফাংশনটা ওটা একটা বোনাসের মতো। তখন বাইরে মানে অনুষ্ঠানে গেলে, ফাংশনে গেলে আলী ভাই, বুলুল ভাই ওনারা খুবই বিরক্ত হতেন, ওনাদেরকে বলতাম না যে প্রোগ্রাম আছে, আর সেই জায়গায় ঢাকাই নাই, মানে কিভাবে যে উড়ে আসলাম তারপরে ফাইনালি শুধু 2টা শব্দ, কিছু কিছু মানুষের জীবনে এইটুকু, এই জায়গাটুকুই মানে মুখে, হ্যাঁ ওইটুকুই মুছে গেছিল, বা কোনো একটা টেকনিক্যাল মানে হামটাম আসছিল, তো তখন আবার গাইলাম, কিন্তু বলি নাই কিন্তু যে মানে রাস্তায় প্রোগ্রাম মেকআপ টেকআপ মুছে তারপরে একদম নর্মাল হয়ে আসলাম। কত কিছু গল্প থাকে আসলে গানে, আসলে ওইভাবে জানি না, আমরা শুধু গানটি আমরা শুনি। আমি যেটা মানে একটা শিল্পীকে কতটুকু মানে রেডি থাকতে হয়
যে এই 32 বছরে আমি খুব কম, মানে এই যে বিয়ের দাওয়াত খাওয়া, জন্মদিন, ইভেন এরকমও যে কেউ মারা গেছে আমি সেটা টাইমলি যেতে পারিনি, বা আমি যখন আমার বাবা যখন চলে যান, উনি কোমায় ছিলেন 4 দিন, একদম লাস্ট দিন অনেক আগে থেকে একটা অনুষ্ঠান হাতে নেওয়া ছিল, ওখানে আমি একদম সলো আর্টিস্ট, এটা তো দায়িত্বের ব্যাপার। তা আমি জানি যে আমি মঞ্চে গাচ্ছিলাম আমার সোনার ময়না পাখি, তখন সেই মুহূর্তে আমি মানে খুব মনটা খারাপ ছিল। তারপরে যখন মঞ্চ থেকে নামলাম তখন আমি খবরটা শুনলাম। কিন্তু এই যে ওই দিন আমার জন্য যাওয়া, আসলে মঞ্চে যাওয়া খুবই কঠিন ছিল, কিন্তু আমার ডেডিকেশনটা এই পর্যায়ে ছিল। আমার মনে হচ্ছে যে দর্শকরা আরো আপনাকে আরো আপন করে নিতে পারবে এই ঘটনা শোনার পরে, যে আসলে অবশ্যই কিছু কিছু সৃষ্টির বাইরে বা সৃষ্টির পেছনে কতটা ত্যাগ কতটা কতটা কান্না লুকিয়ে থাকতে পারে। আপা আরেকটি গান এই প্রসঙ্গে যেহেতু এসেছে, এই আরেকটি গান করতে গিয়েও আপনি কান্না করেছিলেন, সেই আমরা শুনতে পাই, আমরা কাজ করতে গিয়ে জানি, যেটা হচ্ছে আনন্দশ্রু ফিল্মের তুমি আমার এমনই একজন। ওইটা আসলে দুঃখের না, গানটাই তো এরকম। আর আরেকটা ব্যাপার ছিল যে একটু চ্যালেঞ্জের মতো ব্যাপার ছিল, যে ওই গানটার আগে আগে আমি গিয়েছিলাম কত মানুষ ভবের বাজারে। তখন বুলুল ভাই বললেন যে এই গানটা আসলে আমি চ্যালেঞ্জ করে আপনাকে দিয়ে গাওয়াচ্ছি, কারণ যে ডাইরেক্টর বা ফিল্ম সংশ্লিষ্ট যারা, ওনারা বলছেন যে এটা আসলে ফোক শিল্পী ছাড়া এটা সম্ভব না। তো বুলুল ভাই বলেছেন যে আমি ওনাকে দিয়েই গাওয়াবো। তা ভাবি আপনি যদি গানটা ঠিক মতো না করতে পারেন তাহলে কিন্তু আমার মান ইজ্জতের ব্যাপার। তখন আমি চিন্তা করলাম যা থাকে কপালে, অনেক লম্বা দমের একটা ব্যাপার আছে, বলে ওই জায়গায় কিন্তু দম, আমি চিন্তা করলাম দম যদি বের হয়ে যায় যাবে, অসুবিধা নেই, আমার গানটা ঠিক মতো জীবন দিয়ে দেবো গানের জন্য। হ্যাঁ সেটাই। তো ওই দিন না রেকর্ডিং এর সময় অনেক আরো আমাদের শিল্পী যারা কি কারণে হয়তো বুলুল ভাইয়ের সাথে কোনো সেটিং ছিল, ওখানে উপস্থিত ছিলেন, তো তারা সবাই খুবই এত বেশি স্নেহ, সবাই তো আমাকে খুবই স্নেহ করেন, তো সবাই এত বেশি ভালোবাসা আমি ওই দিন পেলাম। ফাইনালি গানটার জন্য তো জাতীয় পুরস্কার পেলাম, সেটার অনুভূতি অন্যরকম, কিন্তু ওই দিন ওই অন দ্য স্পট রেকর্ডিংয়ে যে ভালোবাসাটা ছিল এটা আমার কাছে খুবই মূল্যবান। যদি গানটা যদি একটু শুনি এখন। কত মানুষ ভবের বাজারে, ওরে লক্ষ কোটি হাজার হাজারে, ও তুমি একটা শুধু মানুষ আমার বুকের মাঝারে, বুকের মাঝারে। অপূর্ব অপূর্ব। এই গানটির মধ্যে দিয়ে আপনি প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন, লাভ স্টোরি ফিল্মের গান। এটা ছিল অভাবনীয় একটা ব্যাপার। চমৎকার চমৎকার। সূর্য, আমরা ব্রেক নিতে হচ্ছে না, একটা বিরতি নিয়ে বিরতি নিতে হচ্ছে। আসলে বিরতি আমি তো আপা বলে রাখি যে আমি কিন্তু অডিয়েন্স থেকে উঠে এসে বসেছি, ও আসলে মূলত সঞ্চালক, আমি ভাবি একজন সূত্রধর। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। তো ওই সূত্রধরের কাছ থেকে আমি দর্শককে বলতে চাই, আমি কিন্তু ওই দর্শকের আপনাদের জায়গায় আমি বসে আছি, আর যখন আমি অডিয়েন্সে বসে থাকি তখন ভাবি যে আরে এই প্রোগ্রামে কোনো চমক নাই, কি জন্য আমার চমক দরকার। আমরা একটা চমক আমরা আপনাদের জন্য রেখেছি, সেই চমকটি এই প্রথম কনক চাপা আমাদের এটিএন নিউজের জন্য এই চমকটি নিয়ে এসেছেন। শ্রদ্ধেয় শিল্পী, উনি প্রথম মিউজিক ভিডিও করেছেন আপনাদের জন্য, আমাদের জন্য, আর আমরা সেই সৌভাগ্যবান, আমরা বলবো যে আমরা এই মিউজিক ভিডিওটি, চমৎকার মিউজিক ভিডিওটি বিরতির অপারে আমরা দেখাবো, সঙ্গে থাকুন। দর্শক, বিরতির পর ফেরত এলাম আপনাদের সঙ্গে, আমি আখি এবং আমার সঙ্গে আমি নিশীথ সূর্য। আপনার কাছে বলতে চাই যে আপনার সাফল্যের
আরেকটি পালক যুক্ত হয়েছে যে আপনি নতুন করে একটি মিউজিক ভিডিও করেছেন, নতুন করে না, একেবারে প্রথম একটি মিউজিক ভিডিও আপনি করেছেন, রাতের জলসা ঘর, এই গানটির মিউজিক ভিডিও। আপনি এতদিন পরে এসে একটি মিউজিক ভিডিও এই করেছেন। প্রথম কি জানেন? ওই যে বললাম যে কণ্ঠ শ্রমিক, তো শ্রমিকের মতো সারাক্ষণ কাজ করি, তো সেখানে মানে অন্যের হুকুম ওটাকে বহন করাটাই আমার প্রধান কাজ। তো সেখানে আসলে কোনো হোমওয়ার্ক আমাদের শিল্পীরা, অন্য শিল্পীরা যেটা করেন যে নিজে, এটা অবশ্য খুব ভালো, নিজে অনেক গবেষণা করে একটা অডিও অ্যালবামের জন্য 10টা গান 12টা গান রেডি করেন। ওই সময়গুলো আমার কখনোই ছিল না। তো কোম্পানিগুলো যা গাইতে বলতো, মানে আমি জাস্ট একজন ডুয়ার, তো ওইভাবে কাজ করে করে অভ্যাস। তো অনেক দিনই চিন্তা করছিলাম যে একটা মিউজিক ভিডিও করলে ভালোই হয়, এখন তো মানে দেখারও যুগ। তো যদিও ওইটাতে আমি খুব একটা বেশি আমার উপস্থিতি নাই, তারপর একটা খুব সুন্দর গল্প ছিল, মানে যে গানটা করলাম ওইটার মানে দেবদাসের গল্প, ঘরে তো সঙ্গীত পরিচালক, আমার সুবিধাটা বেশি, ডাবল আর কি। তো উনি বলছিলেন যে এটা একটা মিউজিক ভিডিওর মতো করা যায়। তা বললাম ঠিক আছে, তোমার যদি মানে মনে হয় করো, কিভাবে মানে করা যায়, আমার এত আইডিয়া নাই। তা আসলে সত্যিকার অর্থে পুরো পরিকল্পনা, নির্দেশনা সবকিছু ওনারই। আপনার কাছে একটু জানতে চাই যে এই রাতের জলসা ঘর গানটি লিখেছেন কে? লিখেছেন হুমায়ুন কবির। উনি শৌখিন গীতিকার হিসেবে শুরু করেছেন, কিন্তু এখন ভালোই একটার পর একটা গান লিখছেন। তো আর সুরকার মইনুল ইসলাম খান। ওই মিউজিক ভিডিওর যে জলসা ঘরটা আর কি, সেখানে কিছু পেইন্টিংসের দরকার ছিল, সেই পেইন্টিংসগুলো আমি এঁকেছি। ছবি আঁকেন, বাগান করেন, ভালো উনি রান্না কবিতা করেন। লিখেন, আরো আছে। আমরা দর্শকের সামনে এই বিষয়গুলো আনিনি ইচ্ছে, কিন্তু আমরা ক্ষমা চাচ্ছি, তবে কারণ তার আগে ওনার যে পরিধি, ওই পরিধিটা আরো বাড়তো। আমরা গান সূর্য, নিয়ে থেকেছি আর কি। গান নিয়ে থাকবো। আর আপনি বিরতির আগে দর্শকদের কিন্তু বলে গেছেন চমক দেখাবেন, সেই গানটি নিয়ে এতক্ষণ গল্প হচ্ছিল। আমরা কিন্তু সেই এটি নিউজের এক্সক্লুসিভ চমক আপনাদের জন্য যেটি রেখেছি, কনক চাপার প্রথম মিউজিক ভিডিও, সেটি একটু দেখে আসবেন। দেবদাস জানি না সে কত দুঃখী, দেবদাস জানি না সে কত দুঃখী, তবু বারে বারে দেবদাস আসে ফিরে, হাতে হাত রেখে ওরা চায় হতে সুখী, দেবদাস জানি না সে কত দুঃখী, দেবদাস জানি না সে কত দুঃখী, দেবদাস জানি না সে কত দুঃখী। প্রেমের তাজমহল, ওই ফিল্মে আপনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন। গানটি দ্বিতীয়বারের মতন জাতীয় দ্বিতীয়বার, চলচ্চিত্র এবং পুরস্কার গানটি পাওয়া। খুবই সুন্দর। আবারও শ্রদ্ধেয় আহমেদ ইমতিয়াজ বুলবুলের বুলবুলের। লেখা এবং সুর করা গান। এই গানটি সম্পর্কে কিছু আমরা জানতে চাই, এই কারণেই এই গানে আপনার সহশিল্পী ছিলেন মনির খান। উনিও তখন খুব প্রমিনেন্ট আর্টিস্ট হিসেবে জাস্ট ওনার ইন্ডাস্ট্রিতে এসেছেন। আমরা একটু গল্পটা যদি একটু শুনি আর কি। আমি এটা বলতে পারি যে আমাদের মানে ওই গানের মধ্যে দিয়ে আমরা নতুন আরেকজন শিল্পী পেলাম, মনির খান, খুবই শক্তিমান একজন গায়ক। ওনার মনে হয় দ্বিতীয় গান এটা ছিল। আচ্ছা, তো উনি যখন বুলুল ভাই প্রথম ওনাকে ডাকলেন, আমি এটা আসলে বলতে আমার ভালো লাগছে যে মনির ভাই আগেও গাইতেন, অলরেডি তিনি তখন জনপ্রিয় কণ্ঠশিল্পী ক্যাসেটের, তো ছবিতে গাওয়া হয়নি। তো আমার হাজব্যান্ড উনি বললেন যে বুলুল ভাই একটা শিল্পী সাথে পরিচয় হয়েছে, খুব ভালো গায়, আপনি যদি দেখেন মানে গান করতে পারে। তো তারপরে উনি গাওয়ালেন ঈশ্বর আল্লাহ বিধাতা জানি আমি তোমাকে কতখানি চাই, এটা মনির ভাইয়ের প্রথম গান। আর তারপরে একদম একদিন পরেই যখন আবার প্রেমের তাজমহল গাওয়ার জন্য ডাকলেন, তখন আমি বুঝলাম যে বাস ওনার রেলগাড়ি শুরু হয়ে গেল। বুলবুল ভাই মানে ওনার নজরে যখন পড়েছে, এখন রোজ দিন উনি গাবে।
কিছু গান যেটা আমরা অনেক গুনগুন করেছি, আমরা যখন পড়াশোনা করতাম বন্ধুরা মিলে গাইতাম হই হুল্লোড় করে, তোমার নাকের ফুল আমার নাকের ফুল বলে তুমি যে আমার, আমার কানের তাই? ফুল বলে তুমি যে আমার, মানে তোমাকে চাই তোমাকে চাই ফিল্মের গান। ফিল্মের এই গানগুলো। তোমাকে চাই ছবি, ওইটা আসলে আমার সত্যিকার অর্থে টার্নিং পয়েন্ট। আমি মানে প্রথম চটুল গান যেটা, দেখা না হলে একদিন বুকের মাঝে করে চিন বুকের চিন ভিতর চিন। করে চিন 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 চিন। চিন, তো ওই গান গাওয়ার পরে আমার এক ফ্রেন্ড আমাকে বলল, ছি ছি তুই কি গান গাইলি। আমি তখন বুঝলাম যে এটা খুবই ভালো একটা কাজ, কারণ আচ্ছা। ভদ্র সমাজে মানে ভদ্র মেয়েরা যারা স্কুল কলেজে পড়ে ওদের কাছে মানে হোঁচট ছিল, তার মানে এটা আম জনতা খুব পছন্দ করবে। পছন্দ। আমার নাকের ফুল বলে রে তুমি যে আমার, আমার কানের দুল বলে রে তুমি যে আমার, আমার মন বলে রে যা কিছু আমার সবই যে তোমার। মানে গানটা তুলে দেওয়ার সময় না বুলবুল ভাই বলতেছিল যে আমার নাকের ফুল বলে রে, ওইটা একদম আমার নাকের ফুল বলে রে তুমি যে আমার, বোল্ড করে বলতে হবে, কিন্তু মন যখন বলে আমার মন বলে রে যা কিছু আমার সবই যে তোমার, ওই জায়গাটা একদম প্রাণ মন ঢালতে হবে। নাকের ফুল বলে রে তুমি যে আমার, আমার কানের দুল বলে রে তুমি যে আমার, আমার মন বলে রে যা কিছু আমার সবই যে তোমার, আমার মন বলে রে যা কিছু আমার সবই যে তোমার। আখি, তুমি এই গানটি সম্পর্কে বলেছিলে যে অনেক সাধনার পরে আমরা তো ওনাকে পেয়েছি, এই অনেক গানটি সাধনার পরে আমরা পেলাম তোমার মন, যে এই হ্যাঁ, গানটি সম্পর্কে তো শুনতে চাও। তুমি হ্যাঁ। আগে আমাকে স্টুডিওতে আমি বলেছিলে তো যে বলেছি যে এই গানটি কনক চাপার কণ্ঠ থেকে সামনে বসে শুনবো, এর চাইতে বড় কোনো পাওয়া আসলে জীবনে এই আর হতে পারে গানটা না। যখন আমি মানে রেকর্ডিং করছিলাম, এটাও বুলবুল ভাইয়ের গান, ওকে, তো পিকচারাইজেশন কি হবে সেটা তো আর জানি না। ফাইনালি এটা অসম্ভব, মানে শাবনূরের একটা বিদেশি পোশাক ছিল না, আচ্ছা, গাউন আচ্ছা, টাউন হ্যাঁ, পরা হ্যাঁ, ছিল, কিন্তু খুবই সুন্দর, মানে দুইজনের এত সুন্দর একটা মানানসই একটা ব্যাপার ছিল, যেটা তো ছিল। পরের ব্যাপার। কিন্তু আমি আসলে মিলু ভাই যে গাচ্ছিলেন, আমি ওনার কণ্ঠে একদম মুগ্ধ হয়ে যাচ্ছিলাম, যে মিলু ভাইয়ের কণ্ঠটাকে আসলে একদম সোনালী কণ্ঠস্বরী বলা যায়, সোনালী কণ্ঠ। মানে এত সুন্দর যে কোন জায়গা থেকে, লম্বা মানুষ তো, মানে রেকর্ডিং যখন করে তখন মানে উপর থেকে একটা ভয়েস আসতেছে, কারণ ওনার পাশে দাঁড়ালে তো আমি হাফ, তো উপর থেকে গাচ্ছে আর একদম পানির মতো, একদম জাত শিল্পী যাকে বলে। এই গানটা না সুবীরদা সবসময় আমাকে বলে যে তোমার এই গানটা, মানে শিল্পীরাও তো অনেক সময় অনুরোধ করে গান শুনতে, তো সুবীরদা যখন স্টেজে যায়, সুবীরদা সবসময় বলে এই অনেক সাধনার পর গাওয়া। এটা কিন্তু একটা আশীর্বাদের মতো। আর সুবীরদা বলে যে কখনো সময় পেলে এটা হিন্দি ভার্সনে তুমি গানটা গাইও, আচ্ছা। কারণ অনেক শ্রোতা তো এটা আছে না মানে হিন্দি ভাষী যারা, এটা প্রচার তাদের কাছ যেন পর্যন্ত হয়। গানটা পৌঁছানোর। তো এই যে তার যে একটা কথা, সে অনেক বড় মাপের একজন উনি গুণী একজন শিল্পী, শিল্পী। ওনার কথাটা কিভাবে ফলে গেল, গানটা কিন্তু আবার আর একটা ফিল্মে হলো না। আচ্ছা। গানটা যদি অত জনপ্রিয় না হয় তাহলে কিন্তু আবার পরের জেনারেশন নিত আবার না। হাতে নেয় না, Right. হয়তো এরপরে এখন যারা গেয়েছে আবার তাদের পরের জেনারেশন আবার গানটা আবার গাবে। আপনি কি মনে করেন, আপনি যেভাবে যে প্যাটার্নে গানটা গেয়েছিলেন, এখন নতুন করে যখন আবার গানটা করলো নতুন শিল্পীরা, তখন আপনার কি মনে হয়েছে, ভালো হয়েছে বা খারাপ হয়েছে, আপনাকে যদি মার্কিং করতে বলা হয়? যারা গান করেছে ওরা ওদের মতোই মানে সর্বোচ্চ চেষ্টা করেছে। আমার মনে হয় যে সঙ্গীত আয়োজন যেটা মিউজিক কম্পোজ, এটা আর একটু রিচ হওয়া দরকার ছিল। আপনার সাথে পুরোপুরি একমত। আমি যারা গান করেছেন ওনাদের মানে শ্রদ্ধা রেখেই বলছি, কিন্তু আমার যে কম্পোজিশন আমরা শুনেছি, হ্যাঁ, ওই আহমেদ ইমতিয়াজ বুলবুলের যে অনেক কম্পোজিশন, অর্নামেন্টাল মিউজিক ছিল, হ্যাঁ, আর এই জায়গাটায় মানে মনে হয় পুরোটা গানটা বাতাসের মধ্যে ভাসতেছে। আপা, আচ্ছা। একটু যদি শুনতে পেতাম এই গানটা। আফসোস রাখা যাবে না, আমরা গানটি শুনতে চাই। বিধাতা তোমাকে আমার জন্যে গড়েছে আপন হাতে, জীবনে মরণে আধারে আলোতে থাকবো তোমার সাথে, তুমি বুকে টেনে নাও না প্রিয় আমাকে, আমি ভালো
তিক্ত প্রশ্ন করি আর কি। আমি তিক্ত বলি শব্দটা এই জন্য যে দর্শক অনেক সময় বিরক্ত হয়ে যায়, এত প্রেজ, এত সুনাম, এত সুনাম। আমরা কিছুটা একটু 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 অন্যরকম একটা প্রশ্ন করতে চাই কোনো আপনাকে। অসুবিধা নাই। সেই প্রশ্নটা হচ্ছে, আপনি কিন্তু প্রায় 22টা সম্ভবত যে আপনি কাভার সং করেছেন, 22টা কাভার ক্যাসেট করেছেন, সিডি। হ্যাঁ, তো ওই ক্যাসেটগুলোতে আপনি প্রতিমা প্রতিমা বন্দ্যোপাধ্যায়, সন্ধ্যা মুখোপাধ্যায়, লতা মঙ্গেশকর, আশা ভোসলে থেকে শুরু করে আমাদের শ্রদ্ধেয় রোনা লায়লা, সাবিনা ইয়াসমিনের গান পর্যন্ত আপনি করেছেন। এই গান করতে যাওয়াটা একটা অনেক সাহসের একটা ব্যাপার। আমি মনে করি আমরা যারা সঙ্গীত যারা ভালোবাসি, এই সাহস আপনি কোত্থেকে পেলেন? তারপর ওই প্রতিটা অ্যালবামই, প্রতিটা ক্যাসেটই আপনার জনপ্রিয় ছিল, বাণিজ্যিকভাবে সফল। কারণ এই গানগুলো তো হুট করে গাওয়া না, এই গানগুলো তো আগে শিখতে হবে, এটা প্রস্তুতির একটা ব্যাপার আছে, অনেকটা সাধনার পরে অনেক সাধনা করতে হবে আসলে। ওই জায়গাটা, ওই সাহসটুকু আপনি কোত্থেকে পেলেন, এটা আমরা জানতে চাই। হয়তো আমার কাজগুলো ফাইনালি সাহসী হয়ে যায়, কিন্তু আমার যে আই লেভেলটা ওইখানে কিন্তু ওরকম মানে দুঃসাহসিকতার মতো ওইভাবে কখনো চিন্তা করে আমি কাজ করি না। যে গানগুলো আমি ক্যাসেটে গেয়েছি সত্যিকার অর্থে একদম সঠিকভাবে বলতে গেলে অন্যের গান আমি গেয়েছি। সেখানে একটা ব্যাপার ছিল, শ্রদ্ধাবোধের ব্যাপার ছিল, একটা জানার ব্যাপার তো আগে থেকেই ছিল। এই গানগুলো যে আমি গেয়েছি, এতগুলো গান, 32টা না, আমার মনে হয় 30টার বেশি অ্যালবাম ছিল সেখানে। আচ্ছা আচ্ছা। ধারাবাহিকভাবে আমি কয়েক বছর ধরে গেয়েছি। তো সেই গানগুলো কিন্তু আসলে আমি ছোটবেলায় মানে একদম শিশু বয়সে যখন আমি মানে আপনার প্রস্তুতি পর্বটা বেশ আগে থেকেই না, শুরু ওইটা ছিল। আসলে বাবা তো আর ওই জন্য মেয়ে ক্যাসেটে গাবে তার জন্য বাবা শিখান নাই। বাবা ওই ভালো গানগুলো লাগা থেকে। জানতেন, বাবা গান তুলে দিয়েছেন। সন্ধ্যা মুখার্জির গান তার খুব পছন্দের ছিল, সতীনাথ আপনার পছন্দ হৈমন্তী শুক্লা। বন্দ্যোপাধ্যায়, হ্যাঁ হৈমন্তী শুক্লা। তো ওই তাদের গানই তো আমরা তো সবাই ওই সময় যারা গান করতাম তারা সবাই মানে এইভাবে ওই ওপার বাংলা এপার বাংলা এগুলো আমরা চিন্তা করতাম না। তো ওগুলো গান আমার আগের থেকেই তোলা ছিল। তারপরে যখন ডন কোম্পানি আমাকে ডাকলেন, তখন আমি 2টা ক্যাসেট, আমার প্রিয় গান 2টা ক্যাসেট, হারানো দিনের গান করার পরে বাণিজ্যিক সফলতা এটা আসলে ডন কোম্পানি জানে, আমাদের জানার কথা না। একটা এককালীন কিছু টাকা হয়তো পেলাম। তারপরে যে আমি ধারাবাহিকভাবে কাজ করেছি সেটা হলো আমার গানের প্রতি একাধারে গানের প্রতি শ্রদ্ধাবোধ এবং কোথাও ভুল না করার সাহসই একটাই, যে কোথাও ভুল করব না। সতীনাথ মুখোপাধ্যায় কীভাবে গানের দমটা, নিঃশ্বাসটা কীভাবে নিয়েছেন আমি কিন্তু সেটাও খেয়াল করেছি। কারণ অন্যের মায়ের তোলা শাড়ি, আমি কথাটা বারবার বলেছি, মায়ের আলমারিতে তোলা শাড়ি যখন আমি নিয়ে পরবো, মা তো তখন দিবে না, কিন্তু আমারও উচিত হবে যে সে শাড়িটা যেন কোথাও না ছিল, কারণ শাড়িটা তো পুরান, সেটাকে অনেক বেশি যত্ন করতে হবে। তো সেই সাহসটা আমার ছিল, সেই সততা আমার ছিল। আর আরেকটা ছিল যে একটা শিল্পীকে জীবন চালানোর একটা ব্যাপার ছিল, কারণ তখন তো আমি অত জনপ্রিয় শিল্পী না এবং অত ব্যস্ত শিল্পী না, কিন্তু সংসারে তো আমাকে চালাতে হচ্ছে না 2জন মিলে। তো সেখানে কিন্তু একটা পারিশ্রমিকের একটা ব্যাপার ছিল। তো রোজ মাসে যদি আমি একটা ক্যাসেট হয় বা 2-3 মাসে আমার একটা ক্যাসেট হয়, আমার সংসারটা একটু শান্তি মতো চলে। ওইটা কিন্তু আমাকে এতটাই হেল্প করেছিল যে আমি টিকে থাকতে পেরেছি। একটা শিল্পী কিন্তু অনেকভাবে, সে অর্থনৈতিক হোক, সামাজিক হোক, পারিবারিক হোক, অনেক কারণে তারা সরে যায়। আমার ওই ক্যাসেটগুলো আসলে বেশিরভাগই মানে কমার্শিয়ালি মানে করার কারণটা ছিল। কেউ এরকম বলে, মানে যদি এটাকে সমালোচনা করতে চায় সেইভাবে বলে, আমি এইটাকে এইভাবে দেখি না। কারণ ওনাদের গানগুলো এই এত দূর আসার পরে আবার একটুখানি আমি রিনিউ বলবো না, এই এক জায়গা থেকে আমি আরেক জায়গায় পৌঁছে দেওয়া। আপা আসলে আমাদের এমনই একজন, এক জনমে ভালোবেসে তো মন ভরবেই না, এক অনুষ্ঠানেও আপাকে নিয়ে আমরা গল্প করে শেষ করতে পারবো না আসলে। বলেন যে নামকরণের সার্থকতা, আপা আমাদের কিন্তু আপনার তো হাজারো গান, ওই গানগুলো থেকে আমাদের হাজার রকমের বায়না আছে, আমাদের মনে মনে আমরা বায়না করছি, ইস ওই গানটা শুনলে ভালো হতো, বা ওই গানটা শুনলে ভালো হতো, বাকি রয়ে গেছে মনে হচ্ছে সেই গানটা শোনা হলো না। আমরা দর্শকরাও নিশ্চয়ই এরকম ভাবছি, ওই গানটা শুনতে চাইছে না কেন। তবে আমি মনে করি আখি, আফসোস থাকাটা ভালো আর কি। আফসোস থাকলে মানে আরো গান শোনার আগ্রহটা জাগবে। তো আপা আমি আসলে শেষ গানটা আমরা শুনতে চাইবো আপনার মতো করে, যে গানটি দিয়ে আমি শুনেছি, যে গানটি দিয়ে আপনি
প্রতিটা শোতে আপনি আপনার গান শেষ করেন এবং ওই গানটি শুনে প্রচুর দর্শক ফোন দিয়ে বা ওখানে তাদের যে প্রতিক্রিয়া তারা কান্না করেন এই গানটি শুনে। গানের লেখাটা এত সুন্দর, কবির বকুলের কথায় গানটা আমার সামনেই তৈরি হলো। আমার অনেক সৌভাগ্য, অনেক গান আমার সামনে তৈরি হয়, মানে গানের জন্মলগ্নটা আমি দেখতে পাই। যে দেশেতে শহীদ মিনার ফেব্রুয়ারি আছে, সেই দেশেতে জন্ম আমার, বলছি সবার কাছে। এই গানটি আমরা ডেফিনেটলি আমরা দর্শকদেরকে উৎসর্গ করব। আঁখি, আমরা বিদায় নিতে তো হচ্ছে, বিদায়টা তুমি নিয়ে নাও। বিদায় নিয়ে নেই, আমরা তারপর গানটি শুনতে শুনতে আজকের অনুষ্ঠান শেষ করব। প্রিয় দর্শক, নিশ্চয়ই বুঝতে পারছেন এমন একজন মানুষ আমাদের সঙ্গে আজকে ছিলেন যিনি দেশকে ভীষণ ভালোবাসেন গান। আমি যতদূর জানি তিনি কৃষক হয়ে জন্মাতে চান, যদি আরেকবার সুযোগ হয় জন্মাবার তাহলে কৃষক হয়ে উনি জন্মাতে চান। এরকম শিল্পের প্রতি ভালোবাসা, দেশের প্রতি ভালোবাসা, দেশের মানুষের প্রতি ভালোবাসা যে মানুষের মধ্যে থাকে সে তো সত্যি একজন বড় মনের মানুষ। বুঝতেই পারছেন অনুষ্ঠান শেষ করতে হচ্ছে, তবে তার আরও একটি অনবদ্য গান আপনাদের উপহার দিয়ে যেতে চাই আজকের অনুষ্ঠান থেকে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটি নিউজের সঙ্গে থাকবেন। যে দেশেতে শহীদ মিনার ফেব্রুয়ারি আছে, সেই দেশেতে জন্ম আমার, বলছি সবার কাছে। যে দেশেতে মুক্তি যুদ্ধ স্বাধীনতায় আছে, সেই দেশেতে স্বপ্ন আমার, বলছি সবার কাছে। 7 জনমের ভাগ্য আমার, জন্মে এমন দেশে, মরণ আমার হয় যেন এই দেশকে ভালোবেসে। ও মরণ আমার হয় যেন এই সোনার বাংলা।